আমরা ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়টির অন্তর্গত ফিজিক্যাল সায়েন্স পার্টের 1-এর 1 যে চ্যাপ্টারটা আছে বল ও চাপ, এটা পড়ছিলাম। ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ফিজিক্যাল সায়েন্স পার্টের 1-এর 1 যে চ্যাপ্টারটা আছে বল ও চাপ, এটা পড়ছিলাম। এখন তার পার্ট 3 বা তৃতীয় অংশটা আমরা পড়ব। তো আমরা চলে যাব, দেখো পেজ 7-এর তরলের ঘনত্ব ও চাপ এই অংশটাতে। পেজ 7-এ তরলের ঘনত্ব ও চাপ এই অংশটাতে প্রথমে বলি, দেখো তরলের ঘনত্ব কাকে বলে? একক আয়তনের ভরকেই বলা হয় ঘনত্ব। তরলের ঘনত্ব কাকে বলে? না একক আয়তনের ভরকেই বলা হয় কি না ঘনত্ব বলে। তাহলে তরলের ঘনত্ব মানে হচ্ছে তরলের ভর বাই তরলের আয়তন, এটা দিয়ে আমরা তরলের ঘনত্ব মাপতে পারবো। তাহলে এখান থেকে ঘনত্ব সিজিএস একক আমরা পেয়ে যাচ্ছি, দেখো গ্রাম পার সেন্টিমিটার কিউব। ভরের একক গ্রাম আর আয়তনের একক হচ্ছে ঘন সেমি বা সেন্টিমিটার কিউব। তাহলে তরলের ঘনত্ব সিজিএস একক হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর তার এসআই একক কী হবে? কেজি পার মিটার কিউব। তাহলে তরলের ঘনত্ব সিজিএস একক হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব আর এসআই একক হচ্ছে কেজি পার মিটার কিউব। তো আমরা দুটো তরলের ঘনত্বর মানগুলো এখানে একটু বলবো, সেগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। দুটো তরলের ঘনত্বর মানগুলো আমরা এখানে বলবো, সেগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে বিশুদ্ধ জলের ঘনত্ব। তো আমরা জানি 4 ডিগ্রি সেলসিয়াসে বিশুদ্ধ জলের ঘনত্বটা সর্বোচ্চ হয়। 4 ডিগ্রি সেলসিয়াসে বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বোচ্চ হয়। 4 ডিগ্রি সেলসিয়াসের থেকে যদি উষ্ণতাটা কম হয় তাহলেও ঘনত্বটা সর্বোচ্চ মান থেকে কমতে থাকবে, আবার 4 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি উষ্ণতাতেও জলের ঘনত্ব সর্বোচ্চ মান থেকে কমতে থাকবে। ঠিক আছে, 4 ডিগ্রি সেলসিয়াসেই বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বোচ্চ হয়। 4 ডিগ্রি সেলসিয়াসের থেকে যদি উষ্ণতাটা কমে তাহলেও জলের ঘনত্ব সর্বোচ্চ মান থেকে কমতে থাকবে, এবং 4 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি উষ্ণতা বাড়ে তাহলেও জলের ঘনত্ব সর্বোচ্চ মানের থেকে কমতে থাকবে। 4 ডিগ্রি সেলসিয়াসে বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বোচ্চ হয়। ঠিক আছে, এবং সেই সর্বোচ্চ মানটা কত? না 4 ডিগ্রি সেলসিয়াসে বিশুদ্ধ জলের ঘনত্ব সিজিএসে মানটা হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর এসআই মানটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, 4 ডিগ্রি সেলসিয়াসে বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বোচ্চ হয় এবং মানটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর এসআই পদ্ধতিতে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে বিশুদ্ধ জলের ঘনত্বর মানটা কোন উষ্ণতায় সর্বোচ্চ হয়? না 4 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ হয়, এবং সেই সর্বোচ্চ মানটা কত? না সিজিএস পদ্ধতিতে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর এসআই পদ্ধতিতে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। আরেকটা হচ্ছে পারদের ঘনত্ব। পারদের ঘনত্ব জলের থেকে অনেক বেশি, 13.6 গুণ বেশি। পারদের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে হচ্ছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। পারদের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে হচ্ছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। যেখানে জলের ঘনত্ব হচ্ছে মাত্র 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, সেখানে পারদের ঘনত্ব হচ্ছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। অর্থাৎ পারদের ঘনত্ব বিশুদ্ধ জলের ঘনত্বের তুলনায় 13.6 গুণ বেশি হবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো তরলের চাপ। চাপ মানে কি? চাপ মানে হচ্ছে ঘাত বাই ক্ষেত্রফল। ঘাত কাকে বলে? লম্বভাবে প্রযুক্ত বলকে ঘাত বলে। সেই ঘাত বাই ক্ষেত্রফলকেই বলা হয় কি না চাপ। ঠিক আছে, কি বললাম? তরলের চাপ। তরলকে কোনো পাত্রে রাখলে তরল সেই পাত্রের চারিদিকেই চাপ প্রয়োগ করে। তরলকে কোনো পাত্রে রাখলে তরল সেই পাত্রের চারিদিকেই চাপ প্রয়োগ করে। আমরা যদি একটা বোতলে জল ভরে রাখি, দেখবে বোতলের কোনো একটা জায়গায় যদি আমি পিন দিয়ে একটা ছিদ্র করে দিই, সেই ছিদ্র দিয়ে সঙ্গে সঙ্গে জলটা বেরিয়ে আসছে। এর মানে কি? জলটা ওই বোতলের যে তল আছে বা যে গা আছে তার প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু চাপ প্রয়োগ করছে। ঠিক আছে, তাই যখনই ছিদ্র আমরা করে দিচ্ছি সেই জলটা কিন্তু ওটার মুখটা দিয়ে জোরে বেরিয়ে আসছে।
অর্থাৎ তরলকে কোনো পাত্রে রাখলে তরল সেই পাত্রের চারিপাশে কি প্রয়োগ করে না চাপ প্রয়োগ করে। এবারে চাপ কাকে বলে? চাপ মানে কি বললাম? ঘাত বাই ক্ষেত্রফল। চাপ মানে হচ্ছে তাহলে ঘাত বাই ক্ষেত্রফল। আর ঘাত কি জিনিস? লম্বভাবে প্রযুক্ত বলকে ঘাত বলে। সেই ঘাত বাই ক্ষেত্রফলকেই বলা হয় চাপ। তাহলে চাপ মানে কি? ঘাত বাই ক্ষেত্রফল, একে চাপ বলে। চাপ মানে কি? ঘাত বাই ক্ষেত্রফল, একে চাপ বলে। আর লম্বভাবে প্রযুক্ত বলকেই ঘাত বলে। সেই ঘাত বাই ক্ষেত্রফলকেই বলা হয় চাপ। তাহলে চাপের সিজিএস একক কি হবে? ডাইন পার সেমি স্কোয়ার। কারণ বলের সিজিএস একক হচ্ছে ডাইন, আর ক্ষেত্রফলের সিজিএস একক হচ্ছে বর্গ সেমি বা সেমি স্কোয়ার। বলের সিজিএস একক হচ্ছে ডাইন, আর ক্ষেত্রফলের সিজিএস একক হচ্ছে বর্গ সেমি বা সেমি স্কোয়ার। তাই চাপের সিজিএস একক হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার। আর চাপের এসআই একক কী হবে? তাহলে বলের এসআই একক নিউটন, আর ক্ষেত্রফলের এসআই একক হচ্ছে বর্গ মিটার বা মিটার স্কোয়ার। তাই চাপের এসআই একক হবে নিউটন পার মিটার স্কোয়ার, বা এই এককটারই নাম হচ্ছে পাস্কেল। তাহলে তরলকে কোনো পাত্রে রাখলে তরল সেই পাত্রের চারিদিকে চাপ প্রয়োগ করে। চাপ মানে হচ্ছে ঘাত বাই ক্ষেত্রফল। ঘাত মানে কি? লম্বভাবে প্রযুক্ত বলকে ঘাত বলে। সেই ঘাত বাই ক্ষেত্রফলকেই চাপ বলা হয়। চাপের সিজিএস একক ডাইন প্লাস সেমি স্কোয়ার, আর চাপের এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, ওর আরেকটা নাম হচ্ছে পাস্কেল। এবার আমরা যেটা বললাম যে কোনো তরলকে যদি আমরা কোনো পাত্রে রাখি, তাহলে তরল সেই পাত্রের চারিদিকে কি প্রয়োগ করে না চাপ প্রয়োগ করে। তো সেই চাপটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এই দেখো একটা কোশ্চেন করেছি এখানে, তরলের মধ্যে কোনো বিন্দুতে তরল দ্বারা প্রযুক্ত চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তরলের মধ্যে কোনো বিন্দুতে তরল দ্বারা প্রযুক্ত চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ধরো এটা একটা বিকার, এই বিকারটার মধ্যে আমরা কিছুটা জল রেখেছি, উপরের তলটাকে মুক্ত তল বলে। এবারে জলের মধ্যে একটা বিন্দু নিলাম এ, সেই এ বিন্দুর গভীরতা মানে হচ্ছে মুক্ত তল থেকে এ বিন্দুর দূরত্ব হচ্ছে এইচ, এটাকে গভীরতা বলে। এ বিন্দুর গভীরতা হচ্ছে এইচ। তো এ বিন্দুতে তরল নিশ্চয়ই একটা চাপ প্রয়োগ করছে। সেই চাপটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং চাপের মানই বা কত হবে এ বিন্দুতে, সেইটা আমরা জানবো এরপর। ঠিক আছে, তাহলে প্রশ্নটা হচ্ছে কি না, তরলের মধ্যে কোনো বিন্দুতে তরল দ্বারা প্রযুক্ত চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এটা একটা বিকার, বিকারের মধ্যে কিছুটা জল আছে, এটা হচ্ছে জলের মুক্ত তল। উপরের লেভেলটাকে বলা হয় কি মুক্ত তল। এবার জলের মধ্যে এইচ গভীরতায় আমরা একটা বিন্দু নিয়ে নিলাম এ। মুক্ত তল থেকে এ বিন্দুটা যতটা নিচে আছে সেটাকেই বলা হয় এ বিন্দুর গভীরতা এইচ। তাহলে জলের মধ্যে এ বিন্দু একটা নিলাম এইচ গভীরতায়। তো এ বিন্দুতে জলটা নিশ্চয়ই একটা চাপ প্রয়োগ করবে। সেই চাপটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং চাপের পরিমাণই বা কত হবে সেইটা আমাদেরকে জানতে হবে। তো দেখো এ বিন্দুতে তরল দ্বারা প্রযুক্ত চাপটাকে আমি পি ধরে নিলাম। পি মানে যে চাপ বা ইংলিশে প্রেসার বলে, তাই পি লেখা হয়। ঠিক আছে, এ বিন্দুতে তরল দ্বারা প্রযুক্ত চাপটাকে আমরা পি চিহ্ন দিয়ে লিখলাম। পি মানে যে চাপ বা প্রেসার ইংলিশে বলা হয়। তো দেখা যাচ্ছে যে পিটা গভীরতা এইচ এর সাথে সমানুপাতিক। এইচটা কি না এ বিন্দুর গভীরতা, অর্থাৎ গভীরতা যত বাড়বে তত চাপ বাড়বে, গভীরতা যত কমবে তত চাপ কমবে। আমি যদি এখানে একটা বি পয়েন্ট নিই, তাহলে তার গভীরতা কম, তাহলে সেখানে চাপও কী হবে? কম হবে। আর এখানে যদি এর আরও তলায় একটা যদি সি পয়েন্ট নিই, সেখানে গভীরতা বেশি, সেখানে চাপ কি হবে? বেশি হবে। নেক্সট 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে এ বিন্দুতে তরল দ্বারা প্রযুক্ত চাপ পিটা তরলের ঘনত্ব ডি এর সাথে সমানুপাতিক। অর্থাৎ যে তরলটা বিকারের মধ্যে আছে তার ঘনত্ব যত বেশি হবে তত এ বিন্দুতে চাপটাও কিন্তু বেশি হবে।
আমরা যদি জলের পরিবর্তে বিকারের মধ্যে পারদ রাখি, পারদের ঘনত্ব হচ্ছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, জলের ঘনত্ব সেখানে মাত্র 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। যেহেতু পারদের ঘনত্ব অনেক বেশি, তাই এই বিন্দুতে কিন্তু চাপের পরিমাণ অনেক বেশি হবে। আরেকটা হচ্ছে এ বিন্দুতে তরল দ্বারা প্রযুক্ত চাপ পিটা জি এর সাথে সমানুপাতিক। ছোট হাতের জি, জিটা কি না ওই স্থানে অভিকর্ষজ ত্বরণ। আমরা জানি ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি এর মান হচ্ছে প্রায় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো যত অভিকর্ষজ ত্বরণ বৃদ্ধি পাবে তত চাপ বৃদ্ধি পাবে। অভিকর্ষজ ত্বরণ যেখানে কম হবে চাপও কম হবে। এই তিনটিকে একত্রিত করে আমরা লিখতে পারি পি সমান এইচ ডিজি। অর্থাৎ এ বিন্দুতে তরল দ্বারা প্রযুক্ত চাপ পি সমান হচ্ছে এ বিন্দুর গভীরতা এইচ ইন্টু তরলের ঘনত্ব ডি ইন্টু ওই স্থানে অভিকর্ষজ ত্বরণ জি। তাহলে প্রশ্নটা হচ্ছে কি না, তরলের মধ্যে কোনো বিন্দুতে তরল দ্বারা প্রযুক্ত চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং কিভাবে নির্ভর করে সেটা আমাদের এখন জানতে হবে। আমরা তাহলে একটা বিকার নিলাম, সেই বিকারে আমরা একটা তরল রেখেছি, এই উপরের লেভেলটাকে তরলের মুক্ত তল বলে। সেই মুক্ত তল থেকে এইচ গভীরতা এ একটা বিন্দু নেওয়া হলো। এ বিন্দুতে তরল একটা চাপ প্রয়োগ করবে। কতটা চাপ প্রয়োগ করবে না পি। পিটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না, 1 নাম্বার পি নির্ভর করে এ বিন্দুর গভীরতা এইচ এর উপর। পিটা নির্ভর করে এ বিন্দুর গভীরতা এইচ এর উপর। চাপ পি গভীরতার সাথে সরল সম্পর্কযুক্ত, অর্থাৎ গভীরতা যত বাড়বে তত চাপ বাড়বে, গভীরতা যেখানে কম হবে সেখানে চাপও কিন্তু কম হবে। যেমন এখানে ছবিতে দেখো বি বিন্দুর গভীরতা কম, সেখানে চাপ কম হবে এ বিন্দুর তুলনায়। আবার সি বিন্দুটা এ বিন্দু আরও নিচে আছে, সেখানে গভীরতা বেশি, তাই সেখানে এ বিন্দুর তুলনায় চাপটাও কী হবে না বেশি হবে। নেক্সট 2 নাম্বার হচ্ছে এ বিন্দুতে তরল দ্বারা প্রযুক্ত চাপ পি, এটা তরলের ঘনত্ব ডি এর সাথে সমানুপাতিক। ঠিক আছে, তরলের ঘনত্ব ডি এর সাথে সমানুপাতিক, অর্থাৎ বিকারের মধ্যে যে তরলটা আছে তার ঘনত্ব যত বেশি হবে তত চাপের পরিমাণটাও কি হবে না বৃদ্ধি পাবে। আমরা যদি জলের পরিবর্তে বিকারের মধ্যে যদি পারদ রাখি, যেহেতু পারদের ঘনত্ব অনেক বেশি জলের তুলনায়, তাই এই বিন্দুতে কিন্তু চাপের পরিমাণটাও তখন কিন্তু বৃদ্ধি পাবে। আবার এই বিন্দুতে তরল দ্বারা প্রযুক্ত চাপ পি, এটা ওই স্থানে অভিকর্ষীয় ত্বরণ জি এর সাথেও সমানুপাতিক। অভিকর্ষীয় ত্বরণ যেখানে বেশি চাপও বেশি, অভিকর্ষীয় ত্বরণ যেখানে কম সেখানে চাপও কী হবে কম হবে। ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ জি এর মানটা কত হয় না প্রায় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। তিনটেকে একত্রিত করে এ বিন্দুতে তরল দ্বারা প্রযুক্ত চাপ পি সমান হবে এইচ ডিজি। এইচটা হচ্ছে এ বিন্দুর গভীরতা, ডিটা হচ্ছে এখানে বিকারে থাকা তরলের ঘনত্ব, আর জিটা হচ্ছে ওই স্থানে অভিকর্ষীয় ত্বরণ। এখান থেকে আমরা দুটো বিষয় একটু দেখব। ধরো এটা একটা গামলা, এটা একটা গ্লাস। ধরি একটি গামলা এবং একটি গ্লাস, দুটিতেই জল আছে। ঠিক আছে, দুটি একই স্থানে রাখা আছে, অর্থাৎ দুটোর ক্ষেত্রেই ঘনত্ব ডিটা সমান, আর একই স্থানে রাখা আছে মানে দুটোর ক্ষেত্রে অভিকর্ষীয় ত্বরণ জিটাও সমান। আচ্ছা, যেহেতু দু ক্ষেত্রে জলের গভীরতা একই, গামলাটাতেও জলটা যতটা উচ্চতাতে আছে গ্লাসটাতেও জলটা কিন্তু ততটাই উচ্চতাতে আছে। এবারে প্রশ্ন হচ্ছে যে কোন ক্ষেত্রে গামলা না গ্লাস, কোন ক্ষেত্রের তলদেশে কি বেশি বা কম চাপ প্রযুক্ত হবে নাকি সমান চাপ প্রযুক্ত হবে। তো আপাতভাবে মনে হতে পারে যে যেহেতু গামলার তলদেশের ক্ষেত্রফল বেশি, তাই গামলার তলদেশেই হয়তো বেশি চাপ প্রযুক্ত হচ্ছে। কিন্তু আমরা দেখলাম একটু আগে যে কতটা চাপ প্রযুক্ত হবে সেটা এই ফর্মুলা দ্বারা নির্ণয় করতে পারবো, পি সমান এইচ ডিজি। এখানে দু ক্ষেত্রেই দেখো বলা হচ্ছে যে জলের গভীরতা একই, দুটোতেই একই উচ্চতার জল আছে, অর্থাৎ দুটোতেই এইচটা সমান, দুটোতেই জল আছে, ডিটা সমান, দুটো একই স্থানে রাখা আছে গ্লাস আর গামলা, জিটা সমান। তাহলে যেহেতু এইচ ডি জি দু ক্ষেত্রেই সমান, তাই দু ক্ষেত্রে পিটাও কী হবে সমান হবে, অর্থাৎ প্রযুক্ত চাপ দু ক্ষেত্রেই
মানে গামলা এবং গ্লাস উভয়ের তলদেশে একই চাপ প্রযুক্ত হয়। প্রযুক্ত চাপ তলদেশের ক্ষেত্রফলের উপর আদৌ নির্ভরশীল নয়। ঠিক আছে, তাহলে গামলা এবং গ্লাস দুটোতেই একই উচ্চতার জল আছে, অর্থাৎ দুটোর ক্ষেত্রে এইচ এর মানটা সমান। দুটোতেই জল রাখা আছে, অর্থাৎ ঘনত্ব ডিটা সমান। দুটোই একই স্থানে রাখা আছে, দুটোর ক্ষেত্রে অভিকর্ষের ত্বরণ জি এর মানটা সমান। ঠিক আছে, তাই যেহেতু দু ক্ষেত্রে এইচ ডি জি তিনটেই সমান হবে, তাই দু ক্ষেত্রেই গামলা এবং গ্লাস উভয়ের তলদেশেই একই চাপ প্রযুক্ত হবে। ঠিক আছে, আমাদের আপাতভাবে মনে হতেই পারে যে গামলার ক্ষেত্রফল বেশি বলে গামলার তলদেশে হয়তো বেশি চাপ প্রযুক্ত হবে, কিন্তু প্রযুক্ত চাপ পি তলদেশের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। যেহেতু দু ক্ষেত্রে এইচ ডিজি সমান, তাই দু ক্ষেত্রে পি এর মানও কি হবে না, সমান হবে। এবার নেক্সট আমরা আরেকটা প্রশ্ন দেখে নেব। 1 আর 2 দুটো বিকার আছে ধরো। ঠিক আছে, একটাতে জল রাখা আছে, একটাতে পারদ রাখা আছে। ঠিক আছে, দুটোতেই একটা করে বিন্দু নিয়েছি আমরা, এখানে এ, এখানেও এ। হ্যাঁ, এক্ষেত্রে এ বিন্দুটা এইচ গভীরতায় আছে, এক্ষেত্রে এ বিন্দুটা এইচ গভীরতায় আছে, আর দুটো একই স্থানে রাখা আছে। তো এক্ষেত্রে কি 1 এবং 2 দুটো ক্ষেত্রে কি এ বিন্দুতে একই চাপ প্রযুক্ত হবে নাকি আলাদা আলাদা চাপ প্রযুক্ত হবে? দেখো, আমরা জানি পি সমান এইচ ডিজি, দু ক্ষেত্রে এইচ সমান, যেহেতু দুটো একই স্থানে রাখা আছে বিকার দুটো, তাই অভিকর্ষ ত্বরণ জিও সমান হবে। কিন্তু পারদের ঘনত্ব হচ্ছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউ, সেখানে জলের ঘনত্ব হচ্ছে মাত্র 1 গ্রাম পার সেন্টিমিটার কিউ। যেহেতু পারদের ঘনত্ব ডিটা বেশি, তাই 2 নাম্বার ক্ষেত্রে এ বিন্দুতে বেশি চাপ প্রযুক্ত হবে। তাহলে দুটো বিকার, একটাতে জল একটাই পারদ আছে, দুটোকে একই স্থানে রাখা আছে। এক নাম্বার চিত্রটিতে এ বিন্দুটি এইচ গভীরতায় আছে, 2 নাম্বার চিত্রটিতেও এ বিন্দুটি এইচ গভীরতায় আছে। তো দু ক্ষেত্রে এইচটা সমান, যেহেতু দুটো বিকার একই জায়গায় আছে, তাই দু ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জিও সমান হবে। কিন্তু প্রথম চিত্রটিতে বিকারে জল আছে যার ঘনত্ব মাত্র 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, দ্বিতীয় ক্ষেত্রে পারদ আছে যার ঘনত্ব 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। যেহেতু পারদের ঘনত্ব জলের তুলনায় 13.6 গুণ বেশি, তাই 2 নাম্বার ক্ষেত্রে এই বিন্দুতে বেশি চাপ প্রযুক্ত হবে। আরেকটা বিষয় আমরা এখান থেকে জানবো, সেটা হচ্ছে তরলের সমোচ্চশীলতা ধর্ম কাকে বলে। তরলের সমোচ্চশীলতা ধর্ম কাকে বলে? তা আমি চলে যাব, দেখো পেজ নাম্বার 13-তে। সেখানে এই ছবিটা, এখানে বিভিন্ন আকারের কতগুলো নল আছে। ঠিক আছে, তাদের নিচের অংশগুলো দেখো একটা পাইপের সাথেই সংযুক্ত। এবারে যদি আমি যে কোনো একটা নলে যদি জল ঢালি, ধরো এইটাতে জল ঢালছি, তাহলে সেই জলটা কিন্তু এই 4টে নলেই চলে যাবে এবং 4টে নলেই কিন্তু জলের লেভেলটা কি থাকবে, একই থাকবে। এরপর যদি আমি আবার এই নলটাতে আবার জল ঢালি, তাহলে 4টে নলেই সেই জলটা কিন্তু বৃদ্ধি পাবে, কিন্তু 4টে নলেই কিন্তু জলের লেভেলটা একই থাকবে। শেষ অবধি যদি জল ঢালতে ঢালতে এই জায়গাতে এসেছি, তখন দেখতে পাচ্ছি 4টে নলেই জলের লেভেল দেখো আবার একই আছে। এই যে 1 2 3 4, 4টে নলেই জলের লেভেল একই আছে। তাহলে এই যে প্রত্যেক ক্ষেত্রেই জলের লেভেল যে একই থাকছে, 4টি নল যে 4টি সংযুক্ত করা আছে, এটাকেই বলা হয় তরলের সমোচ্চশীলতা ধর্ম। মানে কোনো নলেই জলের উচ্চতা বেশি বা কম হবে না। ঠিক আছে, তাহলে 4টি নল আছে, 4টিরই দেখতে পাচ্ছ যে তলার অংশগুলো একটি নল দ্বারা কানেক্ট করা আছে। যে কোনো একটি নলে যদি আমরা জল ঢালি, সেটি 4টি নলেই চলে যাবে এবং জলের লেভেল একই থাকবে। জল ঢালতে ঢালতে দেখা যাচ্ছে যে এই ছবিটিতে জলটা উঠতে উঠতে এই অবধি এসেছে। তো এই নলটাতে যদি জল ঢালতে ঢালতে দেখা যাচ্ছে যে 4টি নলেই জলের লেভেল এই একই লাইনেই কিন্তু থাকছে, কোনোটাতেই কিন্তু জলের লেভেল কম বা বেশি নয়। এটাকেই বলা হয় তরলের সমোচ্চশীলতা ধর্ম। এটা কিন্তু যে কোনো তরলের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে আমরা ক্লাস 8-এর ফিজিক্যাল সায়েন্সের 1 চ্যাপ্টারের বল ও চাপ, এই চ্যাপ্টারটা পড়ছিলাম এবং এখন আমরা এর তৃতীয় অংশ বা পার্ট 3টা শেষ করলাম।
এখন আমরা এর তৃতীয় অংশ বা পার্ট 3টা শেষ করলাম। এর পরের অংশে আমরা পড়ব 13 নম্বর চ্যাপ্টারের বায়ুর চাপ এই অংশটি। পরের যে ভিডিওটা সেটাতে আমরা দেখব বায়ুর চাপ, এই অংশ থেকে আমরা স্টার্ট করব। এই ভিডিও আমাদের আপাতত এই অবধি রইল।